মানুষ টাকার জন্য সবকিছুই করতে রাজি হয়ে যায়। এ কথা আর বলার অপেক্ষা রাখে না। স্টান বাজিতে পারদর্শী এক ইন্ডিয়ান ছেলে মাত্র ৮০ কোটি রুপির জন্য একটা মরণ খেলায় মেতে ওঠে। এই খেলার রিস্ক এতটাই বেশি যে বেঁচে ফেরার চান্স মাত্র কয়েক পার্সেন্ট। তবুও সেই ছেলে খেলতে নেমে পড়ে, কেননা এর পেছনে টাকা ছাড়াও রয়েছে আরও বড় পার্সোনাল একটা কারণ। শেষমেশ কি হয় তা জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। বলছিলাম সদ্য মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার মুভি ক্র্যাকের কথা। মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যুৎ জামওয়াল, নুরা ফাতেহি এবং অর্জুন রামপাল। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সোজা মুভির গল্পে প্রবেশ করি। মুভি শুরু হতেই একটা ট্রেনের দৃশ্য দেখানো হয়। ট্রেনের ভিতরে দুটো গ্রুপ বেটিং করছিল। যারা এই চলন্ত ট্রেনের উপর চড়ে স্টান্ট দেখিয়ে অবাক করতে পারবে তারাই বেটিংয়ের টাকাটা জিতে নেবে। এই কথা শুনে সিদ্ধার্থ ওরফে সিদ্ধু নামের এই ছেলেটা তার স্টান্টের ভেলকি দেখাতে শুরু করে দেয়। তার বন্ধুরা তো তখন হতবাক হয়ে তার এই কলা কৌশলী এনজয় করছিল। এক পর্যায়ে সিদ্ধু ট্রেনের উপর উঠে দৌড়াতে শুরু করে দেয়, কিন্তু তখনই আবার স্টেশনের পুলিশ অফিসাররা এই ঝুঁকিপূর্ণ কাজ করতে তাকে দেখে ফেলে এবং তারা সিদ্ধুকে ধাওয়া করে। তবে সিদ্ধু সেই ট্রেন থেকে ঝাঁপ দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু পুলিশরা অবশ্য তাকে ধরে থানায় নিয়ে গিয়েছিল। পরবর্তী সিনে সিদ্ধুর বাবাকে অনেক রাগান্বিত অবস্থায় দেখা যায়, কারণ সে আর সিদ্ধুর এই ছেলেখেলা সহ্য করতে পারছিল না। সে সিদ্ধুকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসে বলে, তোর এই স্টানবাজি বাদ দিয়ে কোনো চাকরিতে জয়েন কর, না হলে তো সংসার চলছে না আমাদের। এই করে আর কতদিন চলবে? মূলত সিদ্ধুর বাবা চাইতো তার ছেলে স্পোর্টস খেলে দেশের জন্য মেডেল নিয়ে আসুক, কিন্তু সিদ্ধুর লাগবে টাকা। সে বলে, আমি এগুলোই করব, কারণ আমাকে অনেক বেশি টাকা ইনকাম করতে হবে। মেডেল দিয়ে আমি কি করব? এই কথা শুনে সিদ্ধুর বাবা এক ব্যাগ ভর্তি টাকা এনে তার সামনে রাখে এবং কান্না করতে করতে বলে, একজনকে এই টাকার জন্য হারিয়েছি, আমি আরেকজনকেও হারাতে পারবো না। আসলে সিদ্ধুর বড় ভাই নেহালও এমন স্টান্ট দেখিয়ে উপার্জন করত, আর তার স্বপ্ন ছিল ময়দান নামের একটা কম্পিটিশনে অংশ নিয়ে পুরস্কার জিতে আনা। সেই প্রতিযোগিতায় সিলেক্ট হতে ভিডিও পাঠানো লাগে। নেহাল তার ছোট ভাই সিদ্ধুর সাথে ট্রেনিং করত। একদিন নেহালের ভিডিও দেখে তাকে ময়দান থেকে ইনভাইটেশন পাঠানো হয়, আর নেহালও তার স্বপ্ন পূরণ করতে সেই কম্পিটিশনে চলে যায়। কিন্তু এর কিছুদিন পরেই সিদ্ধুর বাবা মায়ের কাছে নিউজ আসে যে তার বড় ছেলে নেহাল একটা ভয়ানক খেলায় হেরে যাওয়াতে মারা গিয়েছে। এরপর থেকেই সিদ্ধুর বাবা এসব স্টান্টবাজির খেলা একদমই পছন্দ করে না, এবং তখন থেকেই সে নেহালের জেতা টাকাগুলো ব্যাগের মধ্যে রেখে দিয়েছে, কারণ নিজের ছেলের জীবন যে খেলাটা কেড়ে নিয়েছে সেই খেলায় জেতা টাকা খরচ করার সাহস পায়নি সিদ্ধুর বাবা মা। এ সবকিছু মনে করিয়ে দিলে সিদ্ধু অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং তার ভাইয়ের স্মৃতিগুলো মনে করতে থাকে, কারণ এদের দুজনের মধ্যকার সম্পর্কটা আসলেই খুবই গভীর ছিল। যাই হোক, এরপরে একজন লোক এসে সিদ্ধুকে জানায় তারও সেই ময়দান কম্পিটিশনে সিলেকশন হয়েছে, তাকেও ইউরোপ যেতে হবে। এই কথা শুনে সিদ্ধু অনেক বেশি আনন্দিত হয়ে যায়, কারণ নেহালের মতো তারও স্বপ্ন ময়দান কম্পিটিশন জেতার। সিন চেঞ্জ হলে দেখানো হয় সিদ্ধু একটা জাহাজের কন্টেইনারে করে ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে গল্পের ভিলেন চরিত্র দেবকে দেখানো হয়। সে হচ্ছে ময়দান কম্পিটিশনের পরিচালক। আমরা দেখি একজন পুলিশ ইনফরমারকে দেব খুবই নির্মমভাবে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলছে, কারণ এই ইনফরমার তার টিমে লুকিয়ে থেকে এফবিআই এর কাছে তথ্য পাঠাচ্ছিল। এদিকে ইনফরমারের মৃত্যুর খবর অফিসার পেট্রিসিয়ার কাছে চলে আসে। তাকে আমরা মুভিতে এমি নামেই ডাকব। এমির প্ল্যান অনুযায়ী সেই ইনফরমারকে পাঠানো হয়েছিল দেবের কাছে। আসলে দেব সে ভয়ানক খেলাটা অবৈধভাবে চালাচ্ছে। ইতিমধ্যে শত শত মানুষ এই খেলায় হেরে তাদের প্রাণ হারিয়েছে। এক কথায় সে এক মরণ খেলায় মানুষের জীবন বলি দেয়। এর থেকে বড় কথা হচ্ছে এই খেলার আড়ালে সে অবৈধভাবে একটা বিশেষ কেমিক্যাল সাপ্লাই করে, যা পরবর্তীতে বোম বানানোর কাজে ব্যবহার করা হয়। মোট কথা, সে একটা রমরমা ব্যবসা করে বসেছিল এবং এর জন্যই তাকে অ্যারেস্ট করা পুলিশের কাছে খুবই প্রয়োজন হয়ে উঠেছিল। তবে সেই ইনফরমারকে এভাবে হারিয়ে সিনিয়র অফিসার খুবই রাগারাগি করে এমির উপরে। এমিকে সে ওয়ার্নিং দেয়, এর পরের বার কোনো ভুল করলে তাকে সাথে সাথে সাসপেন্ড করা হবে। এমি তার এই শর্ত মাথা পেতে নেয়। অন্যদিকে দেখানো হয় সিদ্ধু ইউরোপে চলে এসেছে কন্টেইনারে করে। তার সাথে আরও অন্যান্য দেশের 14 থেকে 15 জন খেলোয়াড়ও ছিল। তারপর এদের সবাইকে দেবের লোকজন একটা কেল্লায় নিয়ে আসে। এটাই সেই ময়দান কম্পিটিশনের মাঠ। এরপর এই দেব এসে সবাইকে খুবই উৎসাহের সাথে স্বাগতম জানায়। সবার কাছ থেকে মোবাইল ফোনগুলো কেড়ে নেয়, যাতে এই খেলার মাঝখানে তারা বাহিরের কারো সাথেই কথাবার্তা বলতে না পারে। এছাড়াও তাদের সবার হাতে একটা করে ঘড়ি লাগিয়ে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে ট্র্যাকার। দেব বলে দেয়, এই ট্র্যাকার তোমাদেরকে সবসময় ফলো করতে থাকবে, তাই এখান থেকে ভুলেও পালানোর চেষ্টা করবে না। এছাড়া আমাদের খেলার নিয়ম ভঙ্গ করবে না, না হলে কিন্তু তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এদিকে সব প্লেয়াররা তো খুশিতে একদম লাফালাফি করছিল, কারণ দেব তাদেরকে বলেছে 3টা রাউন্ডের খেলা হবে এখানে,
আর এই খেলায় যে ফার্স্ট হবে তার কপালে জুটবে ৮০ কোটি রুপি। তবে শেষে আরও একটা ফাইনাল রাউন্ডও আছে। সেই রাউন্ডে আমার সাথেই ফাইট করতে হবে। সেই ফাইটে জিততে পারলে প্রাইজ মানি দ্বিগুণ করে সেই প্লেয়ারকে দেওয়া হবে। এরপর দেব আরও বলে, আজকে রাতে তোমরা যে যেমন এনজয় করে নাও, কারণ খেলা শুরু হয়ে গেলে কিন্তু পেছনে তাকানোর সময় পাবে না। সিদ্ধুরা সবাই এরপর একটা নাইট পার্টিতে আসে। আর এখানে একজন ভারতীয় মেয়ের কাছ থেকে সিদ্ধু একটা মোবাইল ফোন ধার নেয়। তারপর তার বাড়িতে ফোন করে জানিয়ে দেয়, আমি এখানে নিরাপদে আসতে পেরেছি। কম্পিটিশন শেষ করে আমি জলদি বাড়ি ফিরে আসব, তোমার টেনশন করো না তো। কথাবার্তা শেষ হলে সিদ্ধুর নজরে পড়ে এক সুন্দরী রমণী। সেও এই পার্টিতে এসেছিল এনজয় করতে। সিদ্ধু তার সাথে নাচ গান করে ফ্লার্টিং করার ট্রাই করে, বাট এই রমণীর মন ভোলানো এতটাও সহজ কাজ না। সে সিদ্ধুকে আসলে পাত্তাই দেয় না। জানিয়ে রাখি, এই মেয়েটার নাম হচ্ছে আলিয়া, এবং সে হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মানে ওই ইনস্টাগ্রাম মডেল আর কি। তো এর পরের দিন সকালবেলা প্রথম খেলাটা স্টার্ট হয়। সবাই একটা বিশাল মাঠে জড়ো হয়ে দাঁড়ায়। তাদেরকে বলা হয় দ্রুত গতিতে চলতে থাকা জিপ গাড়িগুলো থেকে একটা করে পতাকা হাতে নিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে প্লেয়ারদের সংখ্যা হচ্ছে ১৬ জন, অথচ পতাকা ছিল মাত্র ১০টি। এর মানে ৬ জনকে এই রাউন্ডেই বাদ হতে হবে। খেলা শুরু হলে জিপ গাড়িগুলো অতি দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এর ফলে সিদ্ধুরা সেই পতাকাগুলো কালেক্ট করতে যে যার মতো করে ছুটছিল। এভাবে অনেকে জিপ গাড়িতে উঠতে যেয়ে মারাও যায়। কিন্তু সিদ্ধু কোনো রকমে অনেক কষ্ট করে স্ট্যান্টের হুইলকি দেখিয়ে একটা জিপ গাড়িতে উঠে পড়ে। আর সে সব থেকে বড় গাড়িতে উঠতে পেরেছিল বলে তার সিলেকশন দ্বিতীয় রাউন্ডের জন্য পাক্কা হয়ে যায়। রাতের বেলা সবাই আবারও সেই কেল্লায় জড়ো হয়। আর দেখা যায় আজকের রাউন্ডে অনেকেই মৃত্যুবরণ করেছে। তাদের লাশগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল। সিদ্ধু এইসব দেখে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। এরপর দেব এসে আজকের রাতটাও তাদেরকে এনজয় করে নিতে বলে। আগামীকাল তাদের সাথে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। এরপর সবাই মিলে আবারও পার্টির জন্য সেই বারটায় চলে আসে। সিদ্ধু আজকেও সেই আলিয়া নামের মেয়েটাকে দেখতে পায়, কিন্তু এবার আলিয়া নিজেই সিদ্ধুর সাথে লাইন মারতে শুরু করে, কারণ সে সিদ্ধুর আজকের খেলার পারফরমেন্স দেখে তার প্রতি ইমপ্রেসড হয়ে গিয়েছিল। এরপরে দেখানো হয় আলিয়ার সাথে সিদ্ধুর একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সেই রাতেই তারা একে অপরকে ডেট করে। নাচ গান শেষ করে আলিয়া তাকে হোটেলে নিয়ে আসে, এবং সেখানেই তারা কোয়ালিটি টাইম পাস করে, এমনকি দুজন দুজনকে কিসও করে। এরপর সিদ্ধু সেই হোটেল থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ করেই এফবিআই অফিসার এমি সেখানে এসে হাজির হয়। সে আসলে সিদ্ধুর সাথে একটা ডিল করতে এসেছিল। এমি তাকে বলে, আমি জানি তুমি ময়দান কম্পিটিশনটা খেলছো, আর আমি এটাও জানি যে তোমার কোনো পাসপোর্ট বা ভিসা নেই। তাই যদি জেলখানায় পচে মরতে না চাও, তাহলে তুমি আমার কথা অনুযায়ী কাজ করো। আমাদের সাহায্য করলে আমরা তোমার কোনো ক্ষতি হতে দিব না। এগুলো শোনার পর সিদ্ধু পড়ে যায় মহা মুশকিলে, কারণ সে তো এসেছিল গেম খেলে টাকা কামানোর উদ্দেশ্যে। এসব পুলিশি ঝামেলায় জড়ানোর ব্যাপারে তার কোনো আইডিয়াই ছিল না। এমি তখন তাকে আরও বলে, আমরা তোমাকে একটা ছোট্ট চিপ দিব, সেটা নিয়ে গিয়ে দেবের আশেপাশে তুমি সেট করে দেবে। এতে করে আমরা দেবের সমস্ত কথাবার্তা শুনতে পাবো। যেহেতু সিদ্ধুর কাছে আর কোনো উপায় নেই, তাই সে এমিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এর পরের দিন সকালবেলা সিদ্ধু ময়দানে আসার সময় দেবের বডিগার্ডরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে, কারণ তারা অলরেডি জেনে গিয়েছিল যে সিদ্ধু গতরাতে এমির সাথে কথা বলেছে